কানের নিচে দুইটা দিয়ে যখন বলবো তখন উপদেশ না, শুধু উপদেশের 14 গোষ্ঠী ভালো লাগবে। উপদেশ নাকি ভালো লাগে না? আমি উপদেশ কখন দিলাম? আমি তো জাস্ট তোকে বুঝাচ্ছিলাম যাতে কোনো রকম বিশৃঙ্খলা না করিস, আর মায়ের মনেও যাতে কোনো রকম আঘাত না দিস। আর এই সামান্য কথাগুলো তোর উপদেশ মনে হচ্ছে? ঢং করার আর জায়গা পাস না, না? মায়ের অভাব হয়েছে না, তাই অতি বার বেড়ে গেছিস। তাড়াতাড়ি রুমে আয়। ঈশা তারপরে চুপ করে দাঁড়িয়েছে। আয়েশা আবার আরো জোরে থমকে উঠল। ঈশা, রুমে আসতে বলেছি। সব সময় ধমকাও কেন? একটু আদর করে বললে কি হয়? ঈশার কণ্ঠটা বেশ শিথিল। এত সময় চুপ থাকার পর হঠাৎ কোমল কণ্ঠে বলা, সবসময় ধমকাও কেন, একটু আদর করে বললে কি হয়? কথাটি যেন আয়েশের সমস্ত রাগ মুহূর্তে গলিয়ে দিয়েছে। আয়েশ ঈশার এমন শিথিল কণ্ঠ শুনে মুচকি হাসলো। বুঝতে পারছে পাগলিটা অভিমান করেছে, কিন্তু গলে গেলে চলবে না। তাই আয়েশ আগের জায়গায় দাঁড়িয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে আগে বল, আমি যে কথাগুলো বলেছি সেগুলো মানবি কিনা? যদি মেনে চলবি বলিস তাহলে আদর না আর অনেক কিছু করব। বল, আমার কথাগুলো মনে থাকবে আর যেভাবে বলেছি সেভাবে মেনে চলবি? ঈশা স্ফুট স্বরে জবাব দিল। হুম। আয়েশ মুচকি হেসে ঈশার পেছনে গিয়ে একদম ঈশার গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে ঈশার দুপাশ দিয়ে রেলিংয়ে দুহাত রাখলো। খানিক সময় নিয়ে ঈশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ধমকিয়েছি বলে অভিমান হয়েছে আমার উপর? ঈশা নিশ্চুপ। ঈশাকে চুপ থাকতে দেখে আয়েশ আবারও বলল, আচ্ছা ঈশা, তুই আমার ভেতরের রক্তক্ষরণটা কবে বুঝবি বলতো? তোর ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য কিছু কথা বলেছি, আর এতেই তুই আমার সামান্য কিছু কথাকে উপদেশ ভেবে গাল ফুলিয়ে বসে আছিস। এটা কোনো কথা? এত সময় পর ঈশা এবার মুখ খুলল, শান্ত কণ্ঠে বলল, এসব কথা কি কোনো মেয়েকে বলে দিতে হবে? আমি জানি না বুঝি? বড় আম্মুকে তো এমনিতেও আমি আম্মুর থেকে বেশি ভালোবাসি। তারপরেও তুমি আমাকে কথাগুলো বললে। তুমি না বললেও তো আমি বড় আম্মুকে খুশি রাখার চেষ্টা করতাম। তারপরেও এসবে আমার মন খারাপ হয়নি। আমার মন খারাপ হয়েছে তোমার লাস্ট কথাগুলো শুনে। আমি যেন না ভাবি তুমি আমার জন্য পাগলামো করেছো বলে বিয়ে করে এখন আমার আঁচলের নিচে ঢুকে যাবে। বউয়ের আঁচলে ঢোকার মতো ছেলে তুমি না, সেটা যেন সব সময় মনে রাখি। আচ্ছা, আমি কি একবারও বলেছি তুমি আমার আঁচলের তলে ঢুকে থাকো? আমি জানি তুমি বাসার প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসো। আমি তোমাকে আঁচলের তলে ঢুকাতে না কখনো চেয়েছি আর না কখনো চাইবো। আমি চাই তুমি আমাকে বউ হিসেবে ভালোবাসো। বড় আব্বু বড় আম্মুকে বাবা মা হিসেবে ভালোবাসো, আর আব্বু আম্মুকেও যতটা ভালোবাসা উচিত ততটা ভালোবাসো। আমি কখনোই বড় আব্বু বড় আম্মুকে বাদ দিয়ে শুধু আমাকে মাথায় তুলে রাখো সেটা চাইনি। কিন্তু তারপরেও আঁচলের তলে কথাটা বলা কি খুব জরুরি ছিল? আচ্ছা সরি, আমার এটা বলা উচিত হয়নি। প্লিজ রাগ করিস না এটার জন্য। বুঝতে পারিনি কথাটা তোর খারাপ লাগবে। সরি। আয়, চল রুমে চল। রাত কয়টা বাজে খেয়াল আছে? বিছানাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখেছিস? আজ আমাদের বাসর। আজকের মতো গুরুত্বপূর্ণ একটা রাত কি বেলকনিতেই কাটিয়ে দিবি? না, আমি যাব না। আমি তো সরি বলেছি, এখন আবার যাবি না কেন? কি করেছো ভুলে গিয়েছো? আমি আবার কি করেছি? আমাকে এতদিন কষ্ট দিয়ে এখন আজকের রাতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কেঁদেছি। কিভাবে এক একটা দিন পার করেছি শুধু আমিই জানি। সব সময় মনে হতো যদি এই কষ্ট থেকে মুক্তি পেতে পারতাম। কত মানুষই তো মরে প্রতিদিন। মৃত্যুকে আমাকে চোখে দেখে না। আমার যার বাকি কথা আর শেষ করতে পারেনি ঈশা। তার আগেই আয়েশকে নিজের দিকে ঘুরিয়ে বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিয়েছে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে কেউ শত চেষ্টা করলেও আয়েশের কাছ থেকে ঈশাকে ছাড়াতে পারবে না। শক্ত আলিঙ্গনে অটুট রেখেই বলল, একদম এমন কথা বলবি না আর। তোর মুখে মৃত্যুর কথা শুনলে আমার ভেতরটা পুরো ছাই হয়ে যায়, সেটা বুঝিস তুই? গত এক সপ্তাহ ধরে শুধু যে তুই কষ্ট পেয়েছিস তা না, তোকে ওইভাবে দেখে আমিও প্রতিটা রাত নির্ঘুম কাটিয়েছি। তুই যখন ঘুমিয়ে পড়তিস তখন তোর রুমে গিয়ে সারা রাত জেগে তোর ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে রাত পার করে দিতাম। খুব কষ্ট হতো যখন দেখতাম তুই ঘুমাচ্ছিস, কিন্তু তারপরেও তোর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তোকে বোঝাতে পারবো না তখন আমার কেমন লাগতো। ইচ্ছে করতো ইচ্ছে মতো তোর সারা মুখে ভালোবাসার পরশে গেলি, কিন্তু না চাইতেও নিজের এই ইচ্ছেটাকে নিজের ভেতরেই চাপা দিয়ে রেখেছি। ট্রাস্ট মি ঈশা, তোকে কষ্ট দিয়ে আমিও একটা সেকেন্ড শান্তিতে থাকতে পারিনি। সবসময় বুকের ভেতর হাতুড়ি পিটা হতো। সরি তোকে এতটা কষ্ট দেওয়ার জন্য। বুঝতে পারিনি তোকে হালকা শিক্ষা দিতে গিয়ে এত বেশি কষ্ট দিয়ে ফেলবো। প্লিজ এই অধমটাকে ক্ষমা করে দে, কথা দিচ্ছি।
এখন থেকে আর কষ্ট দেব না, সব সময় ভালোবাসায় ভরিয়ে রাখবো, কখনো এক ফোঁটা চোখের জল আসতে দেব না। তারপরও আমার উপর রাগ করে থাকিস না, ক্ষমা করে দে আমায়। ঈশা আয়েশের বুকে মুখ রেখে মিনমিন স্বরে বলল, আমি সরি। প্লিজ তুমি এভাবে বারবার সরি বলো না। তুমি বারবার সরি বললে আমার নিজেরই খারাপ লাগে। ভুল আসলে আমারও ছিল। এখন থেকে আমিও আর কোনো ভুল করব না। তুমিও আর আমাকে এভাবে শাস্তি দিও না। প্রয়োজনে আমি কোনো ভুল করলে আমাকে বকো, মেরো, তারপরেও অবহেলা নামক শাস্তিটা দিও না। তোমার অবহেলা আমার কাছে মৃত্যু সমতুল্য। আয়েশ ঈশার মাথার তালুতে আলতো করে ভালোবাসার পরশ রেখে দিয়ে মুস্কি হেসে বলল, আর অবহেলা করবো না, এখন থেকে শুধু ভালোবাসবো। ব্যালকনি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। দুজনে নিশ্চুপ, শক্ত আলিঙ্গন আবদ্ধ দুজন নবদম্পতি। ওদের এমন মধুর আলিঙ্গন দেখে আজ চাঁদও বোধহয় লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করছে। বেশ কিছু সময় নীরবতায় কেটে যাওয়ার পর আয়েশ বলল, ম্যাডামের যদি মান অভিমানের পালা শেষ হয়ে থাকে, এবার একটু রুমে যেতাম। অনুমতি কি হবে মহারানীর? আজ রাতটা কি ভালোবাসাময় হলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে? সেদিন জ্বরের ঘরে কেউ একজন খুব করে চেয়েছিল আমি যেন তাকে অনেক ভালোবাসি, অনেক আদর করি। সেদিন আমি অপারগ ছিলাম, বাস্তবতার কাছে বন্দী ছিলাম। কিন্তু আজ আর বন্দী নই। আজ নিজের সবটা উজাড় করে ভালোবাসতে চাই তাকে। আজ কি সেই সুযোগটা দেবে সে? চমকে গিয়ে আয়েশের কাছ থেকে সরে গিয়ে আয়েশের মুখোমুখি দাঁড়ায় ঈশা। আয়েশের কথায় ঘোর আপত্তি জানিয়ে জোর গলায় বলল, মোটেও না, আমি এমন কিছু কখনো বলিনি। প্রশস্ত হাসলো আয়েশ। কয়েক সেকেন্ড ঠোঁট কামড়ে ঈশার দিকে তাকিয়ে থেকে মুস্কি হেসে বলল, আমি কি একবারও বলেছি তুই বলেছিস? বলেছে তো আমাদের বাড়ির পিচ্চিটা, যার রাতে জ্বর উঠলে সকালে ফুলে যায়। আয়েশের কথা শুনে ঈশার কান্না আসার উপক্রম। কাঁদো কাঁদো কণ্ঠে ঈশা বলল, তুমি কিন্তু মিথ্যা বলছো। জ্বর হলেও আমি এমন কিছু বলতেই পারি না। আমি জানি তুমি আমাকে লজ্জা দেওয়ার জন্য এমন বলছো। তুই যদি মানতে না চাস কি আর করার? আমি যদি জানতাম তুই অস্বীকার করবি, তাহলে আমি তোর বলা কথাগুলো ভিডিও করে রাখতাম। এখন যেহেতু কোনো প্রমাণ নেই, কি আর করা। আয়েশের মুখের এক্সপ্রেশন দেখে ঈশার কেন যেন মনে হচ্ছে আয়েশ ঠিকই বলছে, কিন্তু ঈশা অনেক ভেবেও এমন কিছু মনে করতে পারেনি। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে বাবু বাবু মুখ বানিয়ে ঈশা বলল, তুমি সত্যি বলছো? আমি সত্যি এমন কিছু বলেছি? আমার তো কিছু মনেই পড়ছে না। ঈশাকে বাবু বাবু মুখ করে বাচ্চাদের মতো করে কথা বলতে দেখে আয়েশ সশব্দে হাসলো, হেসে বলল। তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? সাথে সাথে ঈশা নাসূচক মাথা নাড়ালো। না, তা মনে হচ্ছে না, কিন্তু আমি মনে করতে পারছি না কিছুই। এক মিনিট, আম্মু তো বলেছিল আমার যেদিন জ্বর হয়েছিল সেদিন তুমি নাকি আমার রুমে যাওনি। তাহলে তুমি এসব বানিয়ে বলছো, তাই না? মুস্কি হেসে ঈশার দোগালে আলতো করে হাত রাখে আয়েশ। দৃষ্টি স্থির করে তাকায় ঈশার চোখে। ঈশার দৃষ্টি স্থির আয়েশের মুখপানে। খানিক সময় নিয়ে আয়েশ বলল, ঈশার কিছু হয়েছে আর আয়াস চুপ করে বসেছিল, এমন কখনো হয়েছে? ঈশা ছোট করেই বলল, না, কিন্তু আম্মু যে বলেছিল তুমি যাওনি আমার রুমে। আমি বলেছিলাম ছোট মাকে তোকে যেন না বলে। জানিস ঈশা, সেই রাতটার মতো রাত আমি আমার জীবনে পার করিনি। আমার কাছে জীবনের কঠিনতম রাত ছিল সেই রাত। কেন, কি হয়েছিল সেদিন? ঈশার নিঃসংকোচ প্রশ্ন। সেদিন গোটা একটা রাত আমাকে নির্ঘুম রেখে এখন বলছিস কেন, কি হয়েছিল সেদিন? তুমিই তো বললে তোমার জীবনে নাকি কঠিনতম একটা রাত ছিল সেই রাত। তাই জানতে চাইছি আর কি, কি হয়েছিল সেদিন। কয়েক সেকেন্ড নীরবে ঈশার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে আবার ঈশাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়েছে আয়েশ। এমনভাবে মিশিয়ে নিয়েছে যেন পারলে এখনই ঈশাকে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলবে। শক্ত আলিঙ্গনে অটুট রেখে আয়েশ বলল, সেই রাতের অনুভূতিটা আমি তোকে কখনোই বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো যে সেই রাতে তুই এমন কিছু পাগলামি করেছিলি যেটার প্রভাব আমাকে সারা রাত নির্ঘুম রেখেছে। জানিস ঈশা, তুই অনেক রাত আমার সাথে রেখেছিস, কিন্তু আমার মনে কোনো খারাপ চিন্তা এসেছে কখনো এমন হয়নি। এমন নয় যে সেদিন খারাপ চিন্তা এসেছিল, তবে সেদিন তোর একটা আবদার রাখতে গিয়ে আমার ভেতরে ঘূর্ণিঝড়, সাইক্লোন, সুনামি সব একসাথে তোলপাড় সৃষ্টি করছিল। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার সেই রাতটা কিভাবে কেটেছিল, কতটা কষ্টে রাতটা পার করেছিলাম শুধু আমিই জানি। বিশ্বাস কর ঈশা, সেই রাতটার কথা মনে পড়লে আমার ভেতরে এখনও রক্তক্ষরণ হয়। সেদিন আমি পরিস্থিতির শিকার ছিলাম বলে তোকে ঘুমের মেডিসিন খাইয়ে ঘুম পাড়াতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আমি কোনো পরিস্থিতির শিকার নই। আর আমাদের মাঝে না আছে কোনো বাধা।
আজ আমি তোকে সেটা দিতে চাই যেটা তুই সেদিন আমার কাছ থেকে চেয়েছিলিস। আজ নিজের সবটা উজাড় করে দিতে চাই তোকে। আমি কি সেদিন তোমার ভালোবাসা চেয়েছিলাম কোনো রকম? না মানে তোমার কথা অনুযায়ী মনে হচ্ছে আমি এমন কিছুরই আবদার করেছিলাম। আয়েশের বুকে মাথা রেখে মিনমিনে গলায় প্রশ্নটা করলো ঈশা। আয়েশ মুচকি হাসল। ঈশার মাথার তালুতে আলগোছে ভালোবাসার পরশ রেখে দিয়ে সহজে জবাব দিল। হুম। তুমি অনেক খারাপ। আমি জ্বরের ঘরে তোমার একটু ভালোবাসা চেয়েছিলাম বলে আমাকে ঘুমের মেডিসিন খাইয়ে দিয়েছিলে। তুমি আসলেই খারাপ। তোমার সাথে আর কথাই বলবো না আমি। কথাটা বলে ঈশা গাল ফুলিয়ে আয়েশের বুক থেকে সরে যেতে চাইলে আয়েশ আগের চেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো ঈশাকে। মুচকি হেসে বলল, তাই আমি অনেক খারাপ? তা নয়তো কি, তোমার একটু ভালোবাসা চেয়েছি বলে তুমি আমাকে ঘুমের মেডিসিন খাইয়ে দিলে। ঈশার কণ্ঠে অভিমান। আয়েশ মুচকি হেসে বলল, আজ ভালো হতে চাই। মানে? সেদিন তো খারাপ ছিলাম বলে তোকে ঘুমের মেডিসিন খাইয়ে দিয়েছিলাম, তাই সেই দিনে সেই খারাপ মানুষটা আজ ভালো হতে চায়, নিজের সবটা দিয়ে তোকে ভালোবাসতে চায়। দিবি কি সেই সুযোগ তোর ভেজা চুলের কারণ হওয়ার? দিবি কি সেই সুযোগ তোর রাত জাগার সঙ্গী হওয়ার? দিবি কি সুযোগ তোর সকালের স্নিগ্ধতার এক মুঠো সুখ হওয়ার? সব শেষে এইটুকু বলবো, দিবি কি সুযোগ আকাশের বুকে ঘুড়িটা তোর হলেও নাটাইটা আমার হাতে রাখার? লজ্জায় নুয়ে যায় ঈশা। আয়েশকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে চোখ মুখ লোকায় আয়েশের প্রশস্ত বুকে। খানিক সময় নিয়ে লাজুক কণ্ঠে বলল, তাহলে আমায় কোলে নাও। ঈশাকে লজ্জায় নুয়ে যেতে দেখে মুচকি হাসলো আয়েশ। নিজেই কুল নিতে বলে এখন আবার নিজেই লজ্জা পাচ্ছে। পাগলিটার লজ্জা যে কখন পুরোপুরি ভাঙবে আল্লাহ জানে। আয়াস মুচকি হেসে হুট করেই ঈশাকে কোলে তুলে রুমে পা বাড়ালো। ঈশাও পড়ে যাওয়ার ভয়ে শক্ত হাতে আয়েশের গলা জড়িয়ে ধরে আয়েশের বুকে মুখ লুকিয়েছে। লজ্জায় যেন আয়েশের দিকে তাকাতেই পারছে না। আয়েশের মুখে তৃপ্তির হাসি, ঈশার মুখেও হাসি, কিন্তু মেয়ে বলে লজ্জার নিচে চাপা পড়তে বাধ্য হয়েছে ঈশার মুখের হাসিটা। আজ রাতটা হয়ে উঠুক ভালোবাসাময়, পূর্ণতা পাক আয়াস ঈশার এতদিনকার ভালোবাসার। কিছু না পাওয়া সুখে সুখী হোক দুজন। আকাশে পূর্ণিমার চাঁদটি থালার মতো জ্বলজ্বল করছে। হয়তো দূরের ওই চাঁদটিও আজ তার আলোর রশি ছড়িয়ে বলতে চাইছে, হে পৃথিবীবাসী, আজ দুজন ভালোবাসার মানুষ এক হতে যাচ্ছে। দুজন যুবক যুবতী আজ তাদের অতৃপ্ত মনকে তৃপ্তিতে ভরিয়ে তুলবে। ভালোবাসায় কাটুক তাদের সারাটা জীবন, সুন্দর হোক তাদের প্রতিটা দিন প্রতিটা রাত।